মানুষ এই পৃথিবীতে কত কিছুরই আকাঙ্ক্ষা মেটাতে যায়, তাই না? নিজের প্রয়োজনে সমস্ত কিছুই করে। কিন্তু আজকের গল্পটা একটু ভিন্ন রকম। এই লোকটা একটা মেয়ের আশায় একের পর এক সন্তান নিতে থাকে। কোনো কিছুতেই কাজ হয় না এই মহাশয়ের। মেয়ে তো হয়ই না, বরং তার পরিবার পরিণত হয় একটি ছোটখাটো ফুটবল টিমে। তবে তার জীবনে ঝামেলা হয়ে আসে তারই এলাকার এক কুকুর, যে এলাকার বাকি সব কুকুরকে প্রেগনেন্ট করে বেড়াতো। আর তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পুরো গ্রামবাসী। এখন এই কুকুর জিয়ংয়ের জীবনে কি কি ঝামেলা পাকায়, সেটাই দেখব আজকের এই ফানি কোরিয়ান সিরিজ দ্য পর্ক কাটলেটসে। শুরুতেই আমরা একটা কুকুরকে দেখি, আর এই কুকুরটির নাম হলো বায়াক। সে যেখানে থাকে সেখানের আশেপাশে প্রতিবেশীর যত মেয়ে কুকুর আছে সবার সাথে সে সম্পর্ক করে এবং তাদের সবাইকে প্রেগনেন্ট করে দেয়। বোঝাই যায় এই কুকুরের চরিত্রে সমস্যা। তো বায়াক সারাক্ষণই সব জায়গায় মেয়ে কুকুরের সন্ধানে ঘুরতে থাকে। ওর এছাড়া আর কোনোই কাজ নেই। আর তার এই নেচারের জন্য সেই গ্রামের সবাই তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তারা কোনোভাবে বায়াকের হাত থেকে তাদের কুকুরকে আটকাতেই পারছিল না। তো তখনই একদিন দেখা যায় বায়াক ঘুরতে ঘুরতে একটি বিদেশি মেয়ে কুকুরের প্রেমে পড়ে যায়, যার নাম হলো শেরন। তো সে শেরনকে দেখে তার কাছে আসতে গেলে সেখানেই চলে আসে তার মালিক, অর্থাৎ শেরনের মালিক। সে এসেই তাকে বাঁচিয়ে নেয় আর বায়াককে খেতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর বায়াকও সেখান থেকে যায়। কিন্তু এরপর শেরনের মালিক গ্রামের হেড জিয়ংয়ের কাছে চলে আসে বায়াগের ব্যাপারে নালিশ করতে। আর জিয়ং তো তখনই চলে যায় ওই বায়াগুর বাসায়। বায়াগের মালিক হলো একজন বৃদ্ধ মহিলা, তার নাম চুন। তো চুনের কাছে গিয়ে যখন জিয়ং বলে যে সে যেন তার কুকুরকে, অর্থাৎ ওই বায়াককে একটু বেঁধে রাখে, কারণ প্রতিবেশী তাদের বিদেশি কুকুরের উপর বায়াগুরুর নজর থাকার কথা জানিয়েছে। এই কথা শুনে চুন তো অনেক বেশি বিরক্ত হয়। আসলে ভায়াগ্যকে নিয়ে কেউ কিছু বললে তার একেবারেই সহ্য হয় না। এর জন্য সে খুবই বিরক্ত হয়ে জিয়ংকে বলে যে সে দেখে নিবে কি করা যায়, সে যেন এখন এখান থেকে যায়। তো জিয়ং চলে আসলেই চুন বায়াগুর কাছে যায় আর তাকে বলে যে সে যেন এই শেরনের কাছে না যায়, তার জন্য তো গ্রামের সকল কুকুরই পাগল। এটা বলে সে তাকে আদর করে আর তাকে আরও খেতে দেয়। যাক, তো পরদিন সকালেই আমাদেরকে জিয়ংয়ের ফ্যামিলিকে দেখানো হয়। তার হলো 3টা ছেলে। তো এই 3টা ছেলেই দেখা যায় সকালে উঠেই বাসায় অনেক বেশি শোরগোল করতে থাকে। তার মধ্যে জিয়ংয়ের কাছে আবারও আরেকজনের থেকে ভায়াগ্যকে নিয়ে কমপ্লেন আসে। জিয়ং তখন ভায়াগ্যকের ব্যাপারে তার ওয়াইফ লিমকে জানায়। লিম তখন তাকে বলে যে সে যেন বায়াগ্যকে বেঁধে রাখতে বলে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? জিয়ং তখন বলে ঠিক আছে, সে এখন এটাই করবে। এরপরেই তারা চলে যায় বাজারে। তখনই সেখানে একজন পরিচিত দোকানদার মহিলা জিয়ংকে বলে যে তার তো 3টা ছেলে হলো, এখন একটা মেয়ে নেওয়া দরকার, আর তার বয়সও তো কম হলো না। লিম তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। এরপরই পাশের দোকানদার জিয়ংয়ের কাছে কমপ্লেন করে যে তার দোকানের চাইনিজ জাম কেউ কিনছে না, এই বিষয়টা যেন জিয়ং একটু দেখে। জিয়ং তখন তাকে জানায় ঠিক আছে, সেই ব্যাপারটা দেখবে, সে যেন চিন্তা না করে। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। আমরা একটা বাচ্চা ছেলেকে দেখি, তার নাম বকচিল। সে হলো চুনের নাতি। তো বক প্রত্যেকবারই পর্ক কাটলেট নিজে না খেয়ে বায়াগ্যুর জন্য নিয়ে আসতো। আজও যখন সে নিয়ে আসে তখন সে দেখে চুন বায়াগ্যকে বেঁধে রেখেছে। এটা দেখে তো তার অনেক কষ্ট হয়, আর চুনও এটা সহ্য করতে পারে না। কিন্তু তার কাছে তো করার কিছুই ছিল না, কারণ তার প্রতিবেশীরা শুধু বায়াগুর নামে নালিশই করে যেত। যাক, তো পরদিন সকালেই দেখা যায় বায়াক আবারও একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার কুকুরের সাথে সম্পর্ক করতে গিয়েছে। আর তার মালিক তো এটা দেখার সাথে সাথেই জিয়ংকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে চুনের কাছে। আর এসেই তাকে বলে যে সে তার কুকুরকে কেন আটকাচ্ছে না। চুন তাকে বলে যে সে তো বায়াগ্যকে বেঁধেই রেখেছিল, আর যদি বায়াগ্য তার কুকুরের সাথে কিছু করেও থাকে তাহলে তো এটা দুই পক্ষের ভালোবাসার জন্যই হচ্ছে, এখানে এত নিষেধ করার কি আছে। এটা শুনে জিয়ং বলে যে সে তো একজনকে ভালোবাসে না, সে তো সব কুকুরকে ভালোবাসে, এবং তার তো বাচ্চারও অভাব নেই। এত এনার্জি যে কিভাবে আসে একটা কুকুরের মধ্যে। তখনই পাশে থাকার মহিলাটি বলে যে সে তো তাকে সেই চাইনিজ ইয়মগুলো খাওয়ায়, যার জন্যই এমন হয়েছে, কিন্তু সে আর এগুলো সহ্য করতে পারছে না। তার কথা চুন তো তখন কানেও লাগায় না, যার জন্য তারা দুজনেই নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মহিলাটি তখনও অনেক বেশি রেগেছিল। সে জিয়ংকে এ ব্যাপারে কিছু করতে বলে। জিয়ং বলে যে সে তো কুকুরটিকে বেঁধে রেখেছিল, কিন্তু বক্সচিয়াল হয়তো তাকে ছেড়ে দিয়েছে। তখনই সেখানে একটা কিউট মেয়ে তার বাবার সাথে আসে, আর এই মেয়েটি হলো আরিয়াম। জিয়ং মেয়েটিকে অনেক ভালোবাসে। তো রিয়াম সবাইকে বলে যে বকচিয়াল বাইগুকে অনেক বেশি ভালোবাসে, আর প্রত্যেক কুকুরের মালিক তাদের কুকুরকে আগলে রাখে। এটা শুনে তো মহিলাটি আরও বেশি রেগে যায়। তখনই জিয়ং বাচ্চাটিকে বাসায় পাঠিয়ে দেয়, যাতে এখানে আর কোনো ঝামেলা সৃষ্টি না হয়।
এরপরে সে নিজের কাজে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জিয়ং একটি স্বপ্ন দেখতে থাকে। সে দেখে যে সে তার মেয়ের সাথে খেলছে। এর থেকেই বোঝা যায় তার একটি মেয়ের কত শখ। সে সবসময়ই একটি মেয়ে চেয়েছিল, কিন্তু বিধাতা তো তাকে তিনটা ছেলের বাবা বানিয়ে দিয়েছে। আর এই 3টা ছেলে অনেক বেশি লাফালাফি আর দৌড়াদৌড়ি করতে থাকে, যে কারণে সে অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। তো পরদিন সকালে সে কোনোভাবে ঘুম থেকে ওঠে। এরপর লিম খাবার সময় বলে যে তার তো বমি বমি লাগছে। আর এটা শুনে তো জিয়ং অনেক বেশি ঘাবড়ে যায়। তাই লিম তার প্রেগন্যান্সি টেস্ট করতে যায়। সে সময় সে প্রে করতে থাকে যেন সে কোনোভাবে প্রেগনেন্ট না হয়, কারণ 3 ছেলের যন্ত্রণায় সে অলরেডি অতিষ্ঠ, আর 1 বাচ্চার যন্ত্রণা সে নিতে পারবে না। কিন্তু দেখা যায় যে সে তো আবারও প্রেগনেন্ট হয়েছে। এবার তো সে অনেক বেশি কমপ্লেন করতে থাকে এই বিষয়টা নিয়ে। কিন্তু জিয়ং তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে তো একটা মেয়ের আশাই ছিল। তো সে লিমকেও শান্ত করে আর বলতে থাকে সবকিছু ঠিকঠাকভাবেই হবে, সে যেন চিন্তা না করে। এ বলেই সে কাজে চলে আসে। সেখানে এসেই সে একটি বক্স খুঁজে সেখান থেকে একটা ডল বের করে, আর সেটি নিয়ে সে তার মেয়ের কথা ভাবতে থাকে। সেভাবে তার মেয়ে হলে সে তার সাথে অনেক মজা করবে, তার সাথে সবসময় খেলা করবে, আর মেয়েটা অনেক কিউট হবে, আর তাকে সে খুব ভালোবাসবে। এসব ভাবতে ভাবতেই সে গাছে পানি দেওয়ার পটকে তার মেয়ে মনে করে গান গাইতে থাকে। তখনই সেখানে দিওক্সেম আসে আর তাকে ডেকে বলে যে সে কি করছে, পাগল হয়ে গেছে নাকি। তখনই জিয়ং তাকে লিমের প্রেগন্যান্সির ব্যাপারে জানাতে যায়, কিন্তু এটা জানাতে গিয়েও সে জানায় না। তখনই কিছু বুঝতে পেরে স্যাম তো বারবার তার কাছে জানতে চায় আর বলে যে সে এটা কাউকে বলবে না, দয়া করে এটা বলুক সে কি বলতে চাচ্ছিল। তো জিয়ংও তো তার কথা শুনে তাকে বিশ্বাস করে আর সবটা বলে দেয়। এরপর রাতে দেখানো হয় লিম বাইরে দাঁড়িয়ে জিয়ংয়ের আসার অপেক্ষা করছিল। তখনই জিয়ং বাসায় আসে আর দেখে লিম অনেক বেশি চিন্তিত। সে তো বুঝতে পারে না কি হয়েছে। লিম তখন তাকে বলে যে তাদের কি আবারও মেয়ের আশা করে এই বয়সে বাচ্চা নেওয়া উচিত হবে। তখনই জিয়ং বলে যে সেও ডিকের মতো মেয়ে বাচ্চার বাবা হতে চায়, আর সে লিমের মতো অনেক সুন্দর হবে। এসব শুনে লিম বলে যে সেই পুরো ব্যাপারটা নিয়ে খুবই এম্বারেসড ফিল করছে। এই বয়সে বাচ্চা নেওয়াটা খুবই লজ্জার ব্যাপার। জিয়ং বলে যে কিসের লজ্জা, তারা তো হাজব্যান্ড ওয়াইফ, আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তখনই লিমের হঠাৎ সন্দেহ হয়, আর সে জিয়ংয়ের কাছে জানতে চায় যে সে কাউকে এ ব্যাপারে জানায়নি তো। দিয়ং তো তখন একেবারে চুপ হয়ে যায়, কারণ সে তো অলরেডি ডিয়ংকে জানিয়ে দিয়েছে। এই কথা তো এরপর সে কিছু বলতেই যাবে, তখনই গ্রামের সবাই এক এক করে সেখানে আসতে থাকে, আর লিমের জন্য তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, অর্থাৎ তারা সবাই জেনে গেছে। তখন তো লিম রেগেমেগে জিয়ংয়ের দিকে তাকায়। জিয়ং তখন জানায় যে সে তো শুধু ডিয়ং স্যামকে বলেছে, আর তখনই দেখানো হয় স্যাম সবাইকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। যদিও সে বলেছিল সে কাউকে কিচ্ছু জানাবে না, কিন্তু গ্রামের সবাই তো এখন এই ব্যাপারটা জানে। তবে হ্যাঁ, তারা সবাই লিমের অনেক কেয়ার করে, কিন্তু একজন ছাড়া, সেই নতুন প্রতিবেশী যাদের কাছে বিদেশি কুকুর শেরন আছে। সে গ্রামের সবার থেকেই ডিস্ট্যান্স মেনটেন করে চলে, কিন্তু তার হাজব্যান্ড এগুলো করে না। সে যখন জানতে পারে যে জিয়ংয়ের ওয়াইফের বাচ্চা হবে এবং সবাই তা সেলিব্রেট করছে, তখন সেও তার ওয়াইফকে ভয়তে ভয়তে গিয়ে এই ব্যাপারে বলতে থাকে, আর বলে যে তার লিমকে দেখতে যাওয়া লাগবে না, কিন্তু সে চাইলে কিছু মিষ্টি আর ফ্লাওয়ার পাঠাতে পারে। তবে তার ওয়াইফ তো এটা শুনে খুবই বিরক্ত হয় এবং তার হাজব্যান্ডকে তার কাজে যেতে বলে। কিছুক্ষণ পরই দেখানো হয় শেরনের কাছে আবারও বায়জ্ঞ আসে, আর বায়জ্ঞকে খুঁজতে খুঁজতে দাদি চুনু সেখানে চলে আসে। তখন সে দেখে শেরনের মালিক বায়জ্ঞকে অনেক কথা শোনাচ্ছে, তাকে তার শেরনের আশেপাশে আসতেও সে মানা করছে। যা শুনে চুন তো অনেক বেশি রেগে যায়, কারণ বায়জ্ঞকে তো সে অনেক বেশি ভালোবাসে। তাকে কেউ এভাবে কথা শোনাবে তার তা একদমই পছন্দ না। তাই সে ওই মহিলাকে বলে যে এটা তার গ্রাম নাকি, যে সে যা চাইবে তাই হবে। চুন তার সাথে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসে। এরপরই দেখানো হয় জিয়ং আর গ্রামের বাকি সবাই মিলে তাদের গ্রামের একসময়ের বিখ্যাত ইয়ামসেল হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। তারা তো একসময় এই ইয়াম বিক্রি করে অনেক টাকা ইনকাম করত, কিন্তু এখন এগুলো আর কেউই কেনে না, বরং যা অর্ডার এসেছিল সেগুলো ফেরত পাঠানো হয়। এটা নিয়ে তো সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন আরও ফ্রাস্ট্রেশন অ্যাড করার জন্য সেখানে চলে আসে শেরনের মালিক। সে এসেই তো চিৎকার করতে শুরু করে এবং জিয়ংকে বলে যে সে যেন বায়জ্ঞকে আটকে রাখে। সে বায়জ্ঞের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। জিয়ং তো তখন তার উপর অনেক বেশি রেগে যায়, আর তাকে বলে যে তার কথায় তো সে আর কাজ করবে না, তার সময় হলে সেই বিষয় নিয়ে দেখবে। কিন্তু সে তখনও কোনো কথা শোনে না, আর তার সাথে আবারও চিল্লাতে থাকে। তখনই সেখানে থাকা জাং, যে সেই গ্রামেই থাকে, সে তো অনেক বেশি রেগে যায়, কারণ সেও ইয়ামের সমস্যা নিয়ে চিন্তায় ছিল। তাই জাং শেরানের মালিককে অনেক বেশি কথা শোনায়।
তাকে বলে যে এই গ্রাম তার একার না, আর বায়জ্ঞে তার শেরানকে টাচ করলে সে তো পচে যাচ্ছে না। এইসব কথার সাথে সাথে সে অনেক গালিও দিতে থাকে। এর মধ্য দিয়েই তাদের দুজনের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। সেই সময় জিয়ং এবং সেখানে থাকা বাকি সবাই তাদেরকে কোনো মতে আটকানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় জিয়ংয়ের মাথায় ধাক্কা লাগে, আর সে যখন পড়ে যেতে থাকে তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। তার মূলত বায়ুগুর কথা মনে পড়ে যায়। সে এটা জেনেছিল যে বায়ুগুর চুনের নাতি বকচিয়ালের আনা তাদের সেই ইয়াম খায়, আর এর জন্যই তার পুরুষত্ব অনেক বেশি। আর এটা মনে পড়ার সাথে সাথে তার মাথায় একটা বুদ্ধিও চলে আসে। তাই সে সরাসরি চলে যায় চুনের কাছে, আর তাকে গিয়ে একটি কন্ট্রাক্ট দেয়, যেখানে লেখা ছিল যে তারা বায়ুগুকে দিয়ে তাদের ইয়ামের কমার্শিয়াল করাবে এবং সবাইকে জানাবে যে তাদের ইয়াম কত ভালো। এতে তো পুরুষত্ব বৃদ্ধি পায়, আর এই অ্যাড দেখলে তো ইয়ামের সেল অনেক বেড়ে যাবে। আর সেখান থেকে যে টাকা আসবে সেটা দিয়েই তারা বায়োগোট সার্জারি করাবে, যাতে করে সে এমন করে সবাইকে অতিষ্ঠ না করতে পারে। এভাবেই তারা এক ঢিলে দুই পাখি মারবে। চুনও এবার তার কথায় রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় লিম আল্ট্রাসাউন্ড করাতে যায়, এবং সে তো অনেক ভয়তে থাকে যে এবারও আবার তার ছেলে না হয়। এদিকে জিয়ং তো তার থেকেও বেশি চিন্তা করছিল। তখনই ডাক্তার লিংকে জানায় যে তার ছেলে হবে, এবং একটা না দুটো। এটা শুনে তো লিম চিৎকার করে ওঠে, আর জিয়ং যখন এসে এটা জানতে পারে তারও তো অনেক বেশি খারাপ লাগে, এবং কিভাবে তারা 5টা ছেলেকে মানুষ করবে সেটা নিয়েই ভাবতে থাকে। এরপরই সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যায় ডিক স্যামের কাছে, এবং তাকে গিয়ে বলে যে এটা হয়তো তার কোনো অভিশাপের কারণে হচ্ছে। ডিক স্যাম তখন তাকে কোনো সিম্প্যাথি দেওয়ার বদলে তাকে নিয়ে আরও মজা করতে থাকে। জিয়ং তো আরও চিন্তায় পড়ে যায় আর শুরু করে ড্রিঙ্ক করা। যাক, তো পরদিন সকালেই গ্রামের সব মহিলারা মিলে মাঠে সবজি তুলতে যায়। তখন সবাই তাকে বলতে থাকে যে সে 5টা ছেলে কিভাবে মানুষ করবে, আর তারা যদি একটু শান্ত হতো তাহলে তো হতো। কিন্তু তারা তো শান্ত না, একজন আরেকজনের থেকে বেশি চঞ্চল। লিম তখন অনেক বেশি ভাবতে থাকে। তখনই সেখানে আসে দিওক স্যাম। সে এসেই বলে যে তাদের বায়োগ্যকুর সার্জারি না করিয়ে জিয়ংয়ের সার্জারি করানোর কথাই ভাবা উচিত, যাতে করে সে আর বাবা না হতে পারে। লিম তো তখন এটা নিয়েই ভাবে, আর তার জিয়ংয়ের উপর অনেক বেশি রাগ হয়। এজন্য সে জিয়ংয়ের কাছে গিয়ে এই ব্যাপারে বলতে থাকে যে তার জন্যই সে প্রেগনেন্ট হচ্ছে বারবার। এসব তার আর ভালো লাগছে না, তাই সে যেন তার সার্জারি করিয়ে নেয়, না হলে সে এখান থেকে চলে যাবে আর কখনোই আসবে না। কিন্তু জিয়ং তার কথা শুনে রাজি না হলে লিম সেখান থেকে চলে যায় জাংয়ের বাসায়। জাংয়ের বাসায় বাকি সবাই আসলে সে সবার সামনে কাঁদতে থাকে এবং বলে যে তার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, সে আর বাঁচতে পারছে না। জিয়ংকে সার্জারি করাতেই হবে, কিন্তু সে তো মানছে না। এগুলো নিয়ে কথা বলতে বলতেই সেখানে চলে আসে শ্যারনের মালিক অর্থাৎ নোনা। সে এসেই জাং এবং বাকি সবার কাছে ক্ষমা চায়, আর বলে যে আসলে সে কখনো মা হতে পারবে না, এর জন্য সে সবসময় কষ্টে থাকত। আর যখন সে লিমের মা হওয়ার কথা শুনে তখন ফ্রাস্ট্রেশনে এসে এসে বায়োগুকে অনেক কথা শোনায়। তার কষ্টের কথা শুনে তো সবার এখন তার উপর মায়া হয়, তাই সবাই তাকে ক্ষমাও করে দেয়। তখনই তারা জিয়াংকে নিয়ে কথা বলতে থাকে। সে সময় নুনা জানায় যে তার হাজব্যান্ড এই সকল সার্জারি বিষয়ক ডাক্তার, তাই সেজন্য জিয়াংকে তার হাজব্যান্ডের সাথে কথা বলতে বলে। এরপরে রাতের বেলা দেখানো হয় জিয়াং একা তার বাচ্চাদের সামলাতে পারে না। তখনই তার কাছে জাংয়ের কল আসে। জাংয়ের পাশে বসে লিন তাকে বলে যে সেজন্য সার্জারির বিষয়ে নুনার হাজব্যান্ডের সাথে আজকেই দেখা করে, না হলে সে আর কখনো বাসায় ফিরবে না। জিয়াং তখন না চাইতেও নুনার হাজব্যান্ডের সাথে দেখা করে, কিন্তু সে যে কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে আবারও ওখান থেকে চলে আসে। পরদিনই দেখা যায় গ্রামের মহিলা মণ্ডল এবং ডিক স্যাম মরেই বসে থাকে, কারণ তারা নুনার কাছ থেকে শুনতে চাচ্ছিল যে কালকে জিয়াং তার হাজব্যান্ডের সাথে কি কথা বলেছে। তখন নুনা এসে জানায় যে জিয়াং কোনো কথা না বলে চলে গেছে। এটা শুনে তো তারা সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এরপরই সেখানে জিয়াং চলে আসে আর তাদের কথা শুনে ফেলে। চুন তখন জিয়াংকে জানায় যে সে বাইকগোড সার্জারি করাতে রেডি আছে, এখন এর জন্য জিয়াংকেও করাতে হবে। তাদের সবার জোড়াজুড়িতে পরে জিয়াং নুনার হাজব্যান্ডের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। সেখানে গিয়ে নুনার হাজব্যান্ড তাকে বুঝিয়ে বলে, সে বলে এই সার্জারি কোনো মেজর সার্জারি না এবং এতে কোনো ক্ষতিও হবে না, শুধু সে আর বাবা হতে পারবে না। জিয়াং তখন অলমোস্ট তার কথায় রাজি হয়ে সার্জারির জন্য সাইন করতে যাবেই, কিন্তু তখনই সে আবার ভয় পেয়ে বলতে থাকে যে তার ভাবতে আরও কিছু সময় লাগবে। এরপর এই রাতে জিয়াংয়ের কাছে তার একটা ছেলে ঘুমাতে আসে। সে এসে তার কাছে শুয়ে পড়লে জিয়াং তাকে বলতে থাকে যে তার মায়ের জন্য তার অনেক কষ্ট হয়, সে তাদেরকে জন্ম দিতে অনেক কষ্ট করেছে, কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটি করলে তার কাছে নিজেকে অসম্পূর্ণ মনে হবে, তাই সে বুঝতে পারছে না তার কি উচিত।
এগুলো বলতে বলতে সে দেখে তার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। তখনই তার কাছে ডিকস্যামের কল আসে এবং সে তাকে ড্রিঙ্ক করার জন্য ডাকে। সেখানে তাদের সাথে নুনার হাজব্যান্ডও ছিল। তো তার কাছে জিয়াং আবার ওই সার্জারি নিয়ে জানতে চায়। সে আর ডিউকস্যাম দুজন মিলেই তাকে বোঝায় যে সার্জারি তো একদম ইজি এবং মাত্র 15 মিনিট লাগে। আর এরপরে নুনার হাজব্যান্ড জানায় যে সে তার সার্জারি অনেক আগেই করেছে, কারণ তার ওয়াইফ নুনা অনেক বেশি রাগী। সে তাকে বলেছিল যে সে চিটিং জানতে পারবে, কিন্তু সৎ ছেলে মেয়ে সহ্য করতে পারবে না। এই জন্যে তাকে না চাইতো এটা করতে হয়। এই বলেই সে খাটতে থাকে, কারণ সে যদি কোনোভাবে চিটিং করত আর সেখানে তার কোনো বাচ্চা হয়ে যেত তখন তো তুলকালাম বেঁধে যেত। তাই এই সব কিছু এড়াতেই তাকে তার অপারেশন করতে বাধ্য হয়। আর এর থেকে বোঝা যায় যে নুনা তার নিজের কারণে বাচ্চা না হওয়ার কথাটা মিথ্যে বলেছিল। তো এরপর থেকে সাহস পেয়ে ডিক্যামও বলে যে আরিয়াম হওয়ার পর সেও এই সার্জারি করায়, কারণ তার আর বাচ্চা দরকার ছিল না। তাদের কথা শুনে জিয়াংও এবার ভরসা পায় আর সার্জারি করাতে রাজি হয়ে যায়। এরপর সে সেই রাতে লিমের সাথে দেখা করে এবং তাকে সেই সার্জারির অ্যাগ্রিমেন্টের পেপারও দেখায়, যেখানে সে সাইন করেছে দেখে লিম তো অনেক বেশি খুশি হয় এবং তার সাথে আবারও বাসায় চলে আসে। পরের দিনই দাদি চুনকে দেখানো হয়। সে বকচিয়লকে পর্ক কাটলেট খাওয়ানোর কথা বলে তাকে চেকআপের জন্য নিয়ে যায়, যেখানে বিশেষ করে ছেলেদের চেকআপ করা হয়। বকচিয়ল জানতেও না যে তার ছোটখাটো একটা সার্জারি হবে। এদিকে জিয়ংয়েরও আজকে সার্জারি হওয়ার কথা। এর জন্য তো গ্রামের সবাই তাকে স্বাগতম জানায়, যেন সে কোনো মহৎ কাজ করতে যাচ্ছে। আর তাদের এই আচরণ দেখে জিয়ং তো অনেক বেশি অ্যাম্বারেস ফিল করতে থাকে আর অনেক লজ্জাও পায়। তো এরপরই সে হাসপাতালে যায়। সেখানে গিয়ে সে তো প্রচুর ভয় পেতে থাকে এবং পালিয়ে যাবার কথাও ভাবে, কিন্তু তাকে তো এটা করতেই হবে। তো সার্জারি রুমে গিয়েও তার অনেক চিন্তা মাথায় আসে যে সে এটা নিজের সাথে ঠিক করছে কিনা, কিন্তু কোনোভাবে সে নিজেকে বোঝায় এবং সার্জারিটা করিয়েই নেয়। এরপরই তারা পর্ক কাটলেট খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে আসে, আর ওই একই রেস্টুরেন্টে আসে বকচিয়ল তার দাদির সাথে। সে তো অনেক বেশি কাঁদতে থাকে, কারণ তাকে ধোঁকা দিয়ে এখানে আনা হয়েছে। আর জিয়ংও তো অনেক কষ্ট পাচ্ছিল, যার জন্য তারা দুজনেই পর্ক কাটলেট খেতে চায় না। তো এরপরই বাসায় আসার সময় তাদের দুজনের গাড়িতে ওঠানামা হওয়ায় অনেক কষ্ট হয়। তাই তারা দুজনেই গাড়ি থেকে নেমে যায় আর নিজেদের কষ্ট নিয়ে বাসায় আস্তে আস্তে করে হেঁটে আসতে থাকে। এরপরই দেখানো হয় সবাই মিলে জিয়ং আর বকচিয়লের সার্জারি সেলিব্রেট করছিল। সেখানে সবাই তাদের জন্য অনেক মজার মজার রান্না করেও আনে। এরপর গ্রামের সবাই আসলে একসাথে মিলে বেশ মজা করে সময় কাটায়। এর থেকেই বোঝা যায় যে এই গ্রামে কারো প্রাইভেসি নেই, সবাই সবার ব্যাপারে সব জানে এবং মিলেমিশে থাকে। যাক, তো জিয়ং আর খাওয়া দাওয়া হয়। তখন তো সব বড়রা ড্রিঙ্ক করলেও জিয়ংকে নুনার হাজব্যান্ড আজকে ড্রিঙ্ক করতে মানা করে, কারণ তার সার্জারি হয়েছে। তো এরপরে জিয়ং বকচিয়লকে নিয়ে বাইরে আসে আর বলে সে বকচিয়লকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজে বাসায় চলে যাবে, তারা যেন সবাই এখানে এনজয় করে। তো জিয়ং বকচিয়লকে বাসায় নিয়ে আসে এবং তাকে সাবধানে থাকতে বলে। এরপর বলে যে বায়োগুর অপারেশন কবে হবে। বকচিয়ল জানায় যে অপারেশন কালকে হবে এবং কালকে কমার্শিয়ালের লোকেরাও আসবে। এরপরই বকচিয়ল বাসায় গেলে জিয়ং বায়োগুর সাথে কথা বলতে থাকে এবং নিজের কষ্ট শেয়ার করে, কারণ বায়োগুর সাথেও কালকে তাই হবে যা তার সাথে আজকে হয়েছে। তো এরপরে সে খেয়াল করে সেখানে মদ রাখা, যেটি তার অনেক পছন্দের ছিল। তার তখন ডাক্তারের কথা মনে পড়ে যে তাকে এটা মানা করেছিল, কিন্তু সে একটু টেস্ট করবে ভেবে পুরোটাই খেয়ে নেয়। আর এইখানে আমাদের মুভির প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যদি এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাও তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাও। তোমরা যারা এরকম কমেডি অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।